সারাদিন টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। বাইরে যাবার উপায় ছিল না। গোয়েন্দা অশোক রায় ঘরে বসে ইংরেজি অপরাধ বিজ্ঞানের বই পড়েছিল। অশোকের বন্ধু মলয় পাশের চেয়ারে বসে একটা পত্রিকার পাতা উল্টাচ্ছিল। মলয় বলল, রাতে সাধারণত ক্রাইম বাড়ে কেন? অশোক বলল, অন্ধকারে গা ঢাকা দেওয়া সোজা। তাছাড়া রাতে কর্মচঞ্চল মানুষের স্নায়ু উত্তেজিত থাকে। পৃথিবীর গ্রেট ক্রাইমগুলো কিন্তু শেষ রাতেই হয়েছে বেশি। অশোক আবার বই পড়তে শুরু করলো। আজ আলিপুর থেকে ফিরে এসে অশোক একটার পর একটা অপরাধ তত্ত্বের বই পড়ে যাচ্ছে। এত রহস্যের কিনারা করেছে গোয়েন্দা অশোক রায়, কিন্তু বর্তমান কেসটার কোনো সত্যই খুঁজে পাচ্ছে না। ঘটনাটা এই রকম। একজন আততায়ী পরপর 3টে খুন করেছে। পুলিশ তাকে ধরতে পারছে না। যারা খুন হয়েছে তারা কেউই খুন হবার মতো লোক নয়। তাদের মেরে কারো কিছু লাভ হবে বলে মনে হয় না। 3টে খুনই গলা টিপে হত্যা করা হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়েছে। 3 জায়গায় একই রকম ফিঙ্গারপ্রিন্ট এসেছে। অর্থাৎ আততায়ী একজনই লোক। একজন পানের দোকানের দোকানি, দ্বিতীয়জন একজন দর্জি এবং তৃতীয়জন একজন মারোয়ারি যুবক। প্রথম এবং দ্বিতীয়জন মেটিয়া বুরুজের অধিবাসী। তৃতীয়জন বড় বাজারে থাকত। সকলেই বাড়িতে খুন হয়েছে। মলয় বলল, মারোয়ারি যুবকের হত্যার পেছনে টাকা পয়সার ব্যাপার থাকতে পারে, কিন্তু পানওয়ালা বা দর্জি হত্যার পিছনে কি মোটিভ থাকতে পারে? অশোক বলল, এ মারোয়ারি যুবকের টাকা পয়সা নেই। একরকম বাপে খেঁদানো ছেলে। বাবা শুধু বাড়িতে তাকে দয়া করে থাকতে দিয়েছিল। আর সবচেয়ে আশ্চর্যের কথা শুনবে, যে লোকটি এই 3টি প্রাণীকে জগৎ থেকে সরিয়ে দিল সে অনেক দিন আগেই মারা গেছে। হোয়াট? মলয় চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। মরা মানুষ খুন করেছে? হতেই পারে না। ভৌতিক খুন নাকি? সেই রকমই তো মনে হচ্ছে। অন্তত আলিপুরের পুলিশ রিপোর্ট সেই রকম। মলয় বলল, মাথাটা কিরাম গোলমাল ঠেকছে। অশোক, ঠিক করে বলো। যার হাতের ছাপ পাওয়া গেছে, সরকারি দলিলে তাকে 3 বছর হলো মৃত বলে ঘোষণা করা হয়েছে। মৃত এক দাগি খুনি আসামির সঙ্গে এই কেসের ফিঙ্গারপ্রিন্টগুলো মিলে যাচ্ছে। ফিঙ্গারপ্রিন্ট তো 2জন লোকের এক হতে পারে না, যমজ ভাইদেরও না। গত শতকের বাংলাদেশের পুলিশ কমিশনার হার্সেল সাহেব প্রথম এটা আবিষ্কার করেন। এটা সেই হার্সেলের লেখা বই। 3টে খুনের মধ্যে 2টো খুব তাড়াতাড়ি হয়ে গেছে। পরের দিন কিন্তু তৃতীয় খুনটা 1 সপ্তাহ পরে। এটা দেরি হলো কেন? তাকে ধরতে পারেনি? তাও হতে পারে, আবার অন্য কারণও থাকতে পারে। যদিও অশোক খুনের জায়গাগুলো দেখে এসেছিল, মলয়কে সাথে করে আবার সরেজমিনে তদন্ত করতে গেল। মেটিয়া বুরুজ এমন একটা জায়গা যেখানে পৃথিবীর সব দেশের লোক কিছু না কিছু আছে। কত ফিকিরে কত মানুষ যে এখানে পয়সা কামাচ্ছে তার ইয়াত্তা নেই। অশোক প্রথম গেল পানের দোকানে। দোকানটা বন্ধ। দোকানের নাম সনাতন। সামনের একটা বাড়িতে থাকতো। বস্তিটা একটা চিড়িয়াখানা। যত দাগি আসামি ছিঁচকে চোরের আস্তানা এখানে। কাকে সন্দেহ করবে? সকলকেই তো সন্দেহ করা যায়। অশোক পাশের লোকের এজাহার নিল। অশোক বলল, সনাতনের মৃতদেহ কে প্রথম দেখতে পায়? লোকটি বলল, তাহা বলতে পারবো না। 24 জাতের বাস এখানে,
খুন খারাপি লেগেই আছে। পুলিশ আসে, দুদিন চুপচাপ থাকে, আবার যেই কে সেই। অশোক বলল, সনাতনের পাশের ঘরে কে থাকে? ওরই এক বন্ধু, নাম সতীশ। কি কাজ করে জানি না, এখানে স্থায়ীভাবে কেউ থাকে না। কে কোথায় কোন ধান্দায় ঘুরছে বলা মুশকিল। অশোক বলল, ওপাশটা কারা থাকে? দুটো অবাঙালি পরিবার। নানা রকম জিজ্ঞাসাবাদ করেও অশোক সনাতনের সঠিক খবর পেল না। তেমনই রহস্য থেকে গেল সতীশ। তবে সনাতনের সঙ্গে সতীশের যে কোনো তিক্ততা ছিল না তা বোঝা গেল। সনাতনের পানের দোকান থেকে অশোক দর্জির দোকানে গেল। সামান্য দূর, দোকান বন্ধ। দোকানের সামনে পুলিশ মোতায়েন ছিল। ইতিমধ্যে মেটিয়াপুরুষ থানার ওসি সনৎ মিত্র এসে গেছে। অশোক তদন্তের ভার নিয়েছে জেনে সে নিশ্চিন্ত হল। দর্জির নাম মমতাজ আলী। ওসি সনৎ মিত্র দোকানের দরজা খুলে দিল। অশোক ঘরের ভেতর ঢুকে দেখল একরাশ নীল কাপড় ভাঁজ করা রয়েছে। ইতিমধ্যে এই অঞ্চলের মোড়ল শাহজাহান এসে হাজির হয়েছে। সনৎ মিত্র শাহজাহানের সঙ্গে অশোকের পরিচয় করিয়ে দিয়ে বলল, শাহজাহানের কাছে এ অঞ্চলের লোকেদের সব খবর পাবেন। অশোক বলল, আচ্ছা, মমতাজ কি শুধু নীল কাপড়ই সেলাই করত? শাহজাহান বলল, আগে বিদেশি জাহাজের খালাসিরা নীল জামাই পছন্দ করে বেশি। কাপড়ের ডাঁই সরিয়ে অশোক দেখতে পেল পানের আনুষাঙ্গিক কিমামের ছোট ছোট কৌটো। দু একটা শুঁকে অশোক বলল, সনাতনের সঙ্গে মমতাজের সম্বন্ধ কেমন ছিল? শাহজাহান বলল, এক পাড়ায় বাস, দুজনের ব্যবসাও বহুদিনের, তাই বন্ধুত্ব ছিল অনেক দিনের। ইতিমধ্যে অশোক একটা অর্ধসমাপ্ত নীল জামা উল্টে বলল, দেখো মলয়, ভেতরের পকেটটা কি অদ্ভুতভাবে বানানো হয়েছে। পকেটের ভেতরে কিমামের কৌটোর সাইজের আর একটা পকেট। সকলেই আশ্চর্য হয়ে পকেটটা দেখতে লাগলো। অশোক বলল, আচ্ছা শাহজাহান, সনাতন লোকটা কেমন ছিল? শাহজাহান বলল, খারাপ ছিল না, তবে আজকাল একজন মারোয়ারি ছোকরার সাথে মেলামেশাটা বেশি করত। আর সতীশ লোকটা কেমন? সতীশকে বোঝা বড় মুশকিল। মাসের অর্ধেক দিনে জেলে থাকে, জাহাজে জিনিস স্মাগলিং করে, তবে পুলিশও চুরি প্রমাণ করতে পারেনি। ওর খবর সনাতনে জানত, পাশাপাশি ঘর, বন্ধুত্ব অনেক দিনের। এ অঞ্চলে জাহাজি খালাসিদের কেমন আনাগোনা। ওই সন্ধে পর্যন্ত থাকুন, সচক্ষে দেখবেন, পৃথিবীর সব দেশের খালাসিদের দেখতে পাবেন। মেটিয়াবুরুজ ছাড়ার আগে অশোক সনৎ মিত্রকে বলল, সতীশ বর্তমানে কোন জেলে আছে জানাবেন, ওর বিশদ বিবরণ জানাবেন, আর 3টে কেসেরই আততায়ীর ফিঙ্গারপ্রিন্ট আমাকে আজ রাত্রে পাঠিয়ে দেবেন। মারোয়ারি যুবকের নাম রতনলাল। অশোক আর মলয় রতনলালের বাড়ি যেতেই ওর বাবা কেঁদে ভাসিয়ে দিল। অশোক বলল, রতনলাল বাড়ি ফিরত কখন? রতনলালের বাবা বলল, কিছুই শিখছিল না, একেবারে বাজে ছেলে হয়ে গিয়েছিল। ববর সাথে মন ওর কোনোদিন ছিল না, গদিতে বসে ববসারও মেজাজ ছিল না, এজন্য ওর মায়ের সাথে রাত দিন ঝগড়া হতো। আবার মেজাজ ভালো থাকলে মাকে বলতো, তোমাকে 3 জোড়া সোনার জুতা বানিয়ে দেব, শুধু কদিন অপেক্ষা করো। অশোক আর মলয় রতনলালের ঘরে গেল। ঘরে তেমন কিছুই নেই। ঘরের টেবিলে কয়েকটা ইংরেজি বিজ্ঞানের পত্রিকা ছড়ানো হয়েছিল। অশোক রতনলালের বাবাকে জিজ্ঞেস করল, আপনার ছেলে কি পর্যন্ত পড়াশোনা করেছে? আগে বিএসসি পাস করেছিল। ওকে যে একজন খুন করে গেল, আপনারা কিছু টের পেলেন না?
রতন রাস্তার ধারে একটা ঘরে থাকতো। রাত বেরাতে আসতো বলে এই ব্যবস্থা করে দিয়েছিলাম। অশোক পত্রিকাগুলো ভালো করে দেখতে লাগলো। কিছুক্ষণ পরে বলল, ভারতবর্ষে কোথায় ইউরেনিয়াম পাওয়া যায় জানো? মলয় বলল, বিহারে। এটা কি কাজে লাগে? এর চাহিদাই তো এখন সবচেয়ে বেশি। পারমাণবিক বিস্ফোরণ তৈরি করতে এই ধাতু অপরিহার্য। কিছুক্ষণ পরে অশোক একটা কিমামের কৌটো রতনলালের সেলফ থেকে নিয়ে এসে খুলে ফেলল। একটা কালো ধাতব পদার্থ কৌটোয় রয়েছে। অশোক বলল, এই সেই ইউরেনিয়াম, ম্যাডাম কুরি আবিষ্কৃত রেডিয়ামের মাস্তুতো ভাই। তাই এই ইউরেনিয়াম বিহারে আকরিক খনিজ হিসাবে পাওয়া যায়। গবেষণাগারে শোধন করতে হয়। শোধন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয় এবং ব্যয়বহুল ব্যাপার। কদিন অশোকের কোনো পাত্তা পাওয়া গেল না। সে যে কোথায় যাচ্ছে এবং কি করছে একমাত্র সে ছাড়া আর কেউই জানে না। কিছুদিন পর অশোকের আহ্বানে মলয়কে আলিপুর পুলিশ কোর্টে যেতে হলো। লোকে লোকারণ্য, তিল ধারণের স্থান নেই। একপাশে সতীশ একটা টুলে বসে আছে, তার হাতে হাত করা। অশোক তার কাহিনী আরম্ভ করল। এ ধরনের খুন আমাদের দেশে আজ পর্যন্ত হয়নি বলেই আমার ধারণা। খুনি প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। অতি লোভী তার বিপর্যয়ের কারণ। সতীশ একজন দাগি আসামি। জাহাজের চোরাই মাল বাঁকা পথে বিক্রি করাই তার কাজ ছিল। সে বেশিরভাগ সময় জেলে থাকতো বলে সনাতনের কাছেই সব জিনিস গচ্ছিত রাখত। জাহাজের খালাসিদের সেও এদেশের অনেক মূল্যবান জিনিস বিক্রি করেছে। ইতিমধ্যে রতনলাল দৃশ্যপটে এসে গেল। সে বিভিন্ন জায়গা থেকে ইউরেনিয়াম সংগ্রহ করে খালাসিদের মারফত বিদেশে চালান দিত। মেটিয়াবুরুজে গিয়ে সে সনাতনকে হাত করল। সনাতনের পানের দোকানে খালাসিদের আনাগোনা সবসময় লেগেই থাকত। কাজেই এই কাজে সনাতনী যে উপযুক্ত লোক রতনলালের কোনো সন্দেহ রইল না। কিন্তু কিভাবে ইউরেনিয়াম পাচার করবে? সনাতন মমতাজ আলী দর্জিকে ঠিক করে দিল কিমামের কৌটোয় ইউরেনিয়াম ভরে জামার ভেতরের পকেটে এমন সুন্দরভাবে সেলাই করে দিল বাইরে থেকে বোঝবার উপায় থাকতো না। খালাসিরা নীল জামা পছন্দ করে। রতনলাল কয়েকখান নেভি ব্লু কাপড় কিনে মমতাজকে দিয়ে এলো। রতনলাল করিতকর্মা ছেলে। ইতিমধ্যে আন্তর্জাতিক স্মাগলারদের সাথে আঁতাত করে ফেলেছে। খালাসিরা যাতে স্মাগলারদের হাতে ইউরেনিয়াম কৌটো পৌঁছে দেয় তার ব্যবস্থাও পাকা করে ফেলেছে। সমস্ত খবরাখবর জন্য সনাতনকে নিযুক্ত করে রেখেছে। সনাতন বিশ্বস্ততার সঙ্গে রতনলালের সহযোগিতা করে চলেছে। প্রায় প্রতিদিনই একটু বেশি করে রাতে রতনলাল মেটিয়াবুরুজে গিয়ে সনাতন এবং মমতাজ আলীর সঙ্গে দেখা করে আসত। কিন্তু মুশকিল বাঁধালো সতীশ। সে জেল থেকে ফিরে এসে এবার সনাতনের সঙ্গে পুরনো বন্ধুর যাচাই করতে দেখল যে সনাতন অনেক দূরের মানুষ হয়ে গেছে। তাকে কোনো রকম পাত্তাই দিচ্ছে না। সতীশের কেমন যেন খটকা লাগলো। সে কয়েকদিন সনাতনের গতিবিধি লক্ষ্য করল। রতনলালের আগমন ভালো করে পরীক্ষা করে নিল। মমতাজ আলীর দোকানেও কয়েকবার হানা দিল। এ অঞ্চলে সেই বাদশা ছিল। রতনলালের সাম্রাজ্য বিস্তার তার ঈর্ষার কারণ হল। কয়েকদিনের মধ্যেই সে 3টে প্রাণীকে ইহজগৎ থেকে বিদায় দিল। কিন্তু সতীশ কিভাবে খুন করেছিল সেটাই হলো আসল রহস্য।
একজন দাগি আসামি অনেক দিন আলিপুর জেলে ছিল। তার যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যায়। জেলেই সে মারা যায়। আসামিটির কোনো ওয়ারিশ না থাকায় ওর অতি দূর সম্পর্কের এক আত্মীয়ার মৃতদেহ দিয়ে দেওয়া হয়। দাহ করবার নাম করে সতীশ সেই মৃতদেহটি সংগ্রহ করে আর তার হাত দুটো কেটে নিয়ে ভেতরের মাংস বের করে চামড়াটা টান করে কেটে নিয়ে একজোড়া 10 দানা করে নিয়েছিল। সেই 10 দানা পরেই সে খুন করেছিল। সনাতন এবং মমতাচারীকে খুন করতে সতীশের কোনো অসুবিধা হয়নি, কিন্তু রতনলালকে করতে গিয়ে সে কিছুটা বেকায়দায় পড়ে যায়। রতনলাল যুবক, তার উপর তার পকেটে সবসময় ছুরি থাকত। সতীশ রতনলালের গলা টিপতে যাবার সময় রতনলাল ছুরি চালালো, আর তাতেই সতীশের 10 দানার অনেকটা অংশ কেটে গেল। তাই রতনলালের গলায় দুরকম ফিঙ্গারপ্রিন্ট এসেছে। আমি সতীশের হাতে ব্যান্ডেজ দেখেই ওকে শনাক্ত করি এবং সন্ধান নিয়ে যখন জানলাম যে কোনো জেলই সে নেই, তখন বুঝলাম একবার সে ডেরায় ফিরবে। তাই জাল পেতে ওকে ধরতে কোনো অসুবিধা হয়নি। রতনলাল ছুরি না চালালে ওকে ধরে অসম্ভব ছিল। আমাকে সহযোগিতা করবার জন্য পুলিশ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। সতীশ মাথা নিচু করে টুলের ওপর বসেছিল, অপমানে না অনুশোচনায়। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।